হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভ্লগ ভিডিও। তো আগের ভ্লগে তোমরা দেখেইছিলে যে আমরা দিল্লি এয়ারপোর্ট অবধি পৌঁছে গেছিলাম। তো আজকের ভ্লগে তোমাদের সাথে আমি শেয়ার করব দিল্লি থেকে দুবাই যাওয়ার এক্সপিরিয়েন্স। দুবাই আমাদের কি বিভৎসভাবে ওয়েলকাম করেছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আমরা পৌঁছে গেছি দিল্লি এয়ারপোর্ট। এয়ারপোর্টের ভেতরে যাওয়া যাক। কলকাতা থেকে দিল্লির এক্সপিরিয়েন্স আমাদের ভীষণ ভালো ছিল, টার্বুলেন্স হয়ইনি, আর ওয়েদারটাও ভীষণ সাথেই ছিল। ল্যান্ড করে গেছি দিল্লিতে, বেশ সুন্দর। ওয়েলকাম টু ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট, আমাদের ইন্ডিয়ার সব থেকে বৃহত্তম এয়ারপোর্ট। খুবই সুন্দর, অনেক বড়, অনেক মানুষ। তবে আমার তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাই ফেভারিট, তোমরা সবাই জানো। আমরা না বুঝতেই পারছিলাম না যে আমরা মলে এসছি নাকি কোনো এয়ারপোর্টে। ব্যাঙ্গালোর এয়ারপোর্ট বা কলকাতা এয়ারপোর্টে অনেক শপস আছে, কিন্তু এত শপস কি নেই এখানে। তোমরা শুধু দেখতে থাকো, তোমাদের আমি দেখাবো। সব থেকে বড় এয়ারপোর্ট, মানে সত্যি অনেক বড়, বিগেস্ট এয়ারপোর্ট, সত্যি বিগেস্ট। মানে এত বড় এয়ারপোর্ট। ব্যাঙ্গালোরের এয়ারপোর্ট তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, কিন্তু মানে এটা তো গোলকধারা পুরো, মানে বিশাল বড়, বিশাল বড়, এত সুন্দর। ব্যাঙ্গালোরটা অনেক বেশি সুন্দর, বাট এটা অনেক মানে ভালো আর কি, অনেক বড়, এটাই হচ্ছে ব্যাপার। প্রচুর লোক, প্রচুর মানুষ। আমরা তো বুঝতেই পারছি না মানে কোন দিকে যাব, কি করব। তো চলো আগে ইমিগ্রেশনটা করি, তারপরে কথা বলছি কিভাবে কি হলো। তো তোমাদের এখানে আমি একটা ছোট টিপস দিতে চাই, সেটা হচ্ছে এই এয়ারপোর্টে, দিল্লি এয়ারপোর্টে যদি তোমাদের মানে লেওভারে ফ্লাইট থাকে, তোমাদের কিন্তু শুনে শুনে পৌঁছতে হবে ইমিগ্রেশনের জায়গাতে, যেখান থেকে তোমাদের সিকিউরিটি চেক ইন হবে অ্যান্ড দেন ইমিগ্রেশন হবে। কারণ এত বড়, আমাদের ইমিগ্রেশনে পৌঁছানোর জন্য প্রায় 3 থেকে 4 কিলোমিটার হাঁটতে হয়েছে। 2 থেকে 3 জন মানুষের কাছে শুনতে হয়েছে, কেউ বলতে পেরেছে, কেউ বলতে পারেনি। আর যদি কেউ বলতেও পারে, এতটাই দূরে বলছিল যে আমরা মানে বিশ্বাস করতে পারছিলাম না যে সত্যিই কি এতটাই দূরে হবে। তো প্রচুর হাঁটতে হয়েছে। সেরকম কোনো বোর্ড কিছুই মানে কোনো কিছু তো লেখা ছিল না, তো তোমাদের শুনে শুনেই কিন্তু এগোতে হবে। ঘাবড়াবে না, সবাই হেল্পফুল, সবাই হেল্প করে। এইবার তোমরা দেখো কি নেই এখানে। ম্যাক থেকে, শ্যানেল থেকে, ডিওর থেকে, ক্যালভিন ক্লেন থেকে কি নেই। কোনোদিন তো নিতে পারবো না বাবা, তাই আরাম করে দেখতে দেখতে যাই। তো তোমাদের এখানে একটা কথা বলে রাখি, আমাদের কিন্তু সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন হওয়ার পরে এখন আমরা আছি ডিউটি ফ্রি জায়গায়, যেখান থেকে তোমরা বিভিন্ন জিনিস কিনে নিয়ে তোমাদের ডেস্টিনেশন নিয়ে যেতে পারো। তো তোমাদের যদি লেওভার থাকে, মানে যদি আবার কানেক্টিং ফ্লাইট থাকে, যেমন আমাদের ছিল কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে দুবাই, তাহলে তোমাদের 2 ধরনের জিনিস তোমাদের সাথে হতে পারে। একটা, তোমাদের ব্যাগেজ ক্লেম করে আবার ব্যাগেজ ড্রপ করে তারপরে প্রসেসে যেতে হবে, কিন্তু আমাদের সেই ঝামেলাটা ছিল না, কারণ আমাদের সেম এয়ার ইন্ডিয়ারই ফ্লাইট ছিল। আর যদি সেই অপশন থাকে তাহলে তোমাদের অনেক হ্যাপা হয়ে যাবে, তোমরা একটু দেখে শুনে সেটা করো। আর যদি সেটা না থাকে তাহলে তোমাদের সিকিউরিটি চেক ইন আর ইমিগ্রেশন করলেই ইউ আর গুড টু গো। ইমিগ্রেশন কমপ্লিট, কিছু কোয়েশ্চেন করেনি, বাবিকে তো করেনি, আমাকে শুধু জিজ্ঞেস করেছে যে হানিমুনে যাচ্ছে কিনা। সো আমি বললাম যে হ্যাঁ যাচ্ছে হানিমুনে, এটুকুই, আর কিচ্ছু জিজ্ঞেস করেনি। খুবই স্মুথ ছিল, কিন্তু ভিড় ছিল। ইমিগ্রেশনে ভিড় ছিল না, এই চেক ইনে একটু ভিড় ছিল, ব্যাস এটুকুই হয়ে গেছে। এখন সুন্দর সুন্দর মাইকেল কর্স, কোচের সব আউটলেট, এই যে ক্রোমা, এই সব আউটলেট দেখতে দেখতে চলে আসলাম। অনেকটা রাস্তা এসছি, কিন্তু মনেই হচ্ছে না এসছি, কারণ খুবই সুন্দর লাগছে। সামনেই তানিস্ক। সো চলো গিয়ে একটা কোথাও সিট দখল করি। যদি তোমার ফার্স্ট ফ্লাইটই দিল্লি থেকে হয় তাহলে তোমাকে কতটা হাঁটতে হবে সেই ব্যাপারে আমার নলেজ নেই, কারণ আমার কানেক্টিং ফ্লাইট ছিল। আমাদের যা হাঁটতে হয়েছে, হাই রে ভগবান, এত হেঁটেছি, পুরো দুবাইতে মনে হয় আমরা এত হাঁটিনি। মানে দুবাইতে তো প্রচুর হাঁটতেই হয়, এটা তো নর্মাল ব্যাপার। ওই একদিনে যত হেঁটেছি, মানে পুরো এয়ারপোর্টটা মানে ঘুরে ফেলেছি। এই এতক্ষণ ধরে বিভিন্ন জুয়েলারি বা বিভিন্ন লাক্সারি ব্র্যান্ড এই সব পার করে এখন এসছি ফুড কোর্টের সামনে। তো এখন এসছি এনক্লাম লাউঞ্জ, এটা হচ্ছে দিল্লির ইন্টারন্যাশনাল লাউঞ্জ। তো তোমাদের একটু দেখাই।
আগের ব্লগে তোমরা দেখেছো আমরা কলকাতা লাউঞ্জেও গেছিলাম, কলকাতার লাউঞ্জে খাবার খেয়েছি, প্রচন্ড ভালো ছিল। তাই দিল্লি লাউঞ্জে এসেছি, এই লাউঞ্জেরও খাবার খুবই ভালো ছিল, কিন্তু খেয়ে আমাদের পেট খারাপ হয়ে গেছিল, মানে খুবই দুঃখজনক ভাবে, হয়তো কোনো একটা খাবার বাসি ছিল তো আমাদের পেট খারাপ হয়ে গেছিল। খাবার নিয়ে চলে এসেছি। কী কী খাবার নিয়েছি তোমাদের একটু দেখাই। বেশি কিছু অপশন ছিল না, পাস্তা ছিল, রাজমা ছিল, একটা মিক্স ভেজ ছিল, তো ওসব নেইনি। চিকেন নিয়েছি, পনির নিয়েছি, রাইস, জিরা রাইস আর স্যালাড। তো চলো খাই, খুব ভালো হয়েছে। তো আমাদের ফার্স্টে গেট নাম্বার দিয়েছিল 28A বা বি, এরকম কিছু ছিল, আমার এক্স্যাক্টলি মনে নেই। তো আমরা সেখানেই ফার্স্টে বসেছিলাম, তারপরে লাউঞ্জে গেছিলাম খাবার খেতে। এসে দেখি 4B করে দিয়েছে, আর যেটা একদম গ্রাউন্ড ফ্লোরে। মানে আমাদের তো পুরো মাথায় হাত হয়ে গেছিলো যে আমরা মানে কি হবে, বাট ঠিক আছে, আমরা প্রায় 5 মিনিট 10 মিনিট আগে পৌঁছে গেছিলাম। সবাই ভীষণ রেগে গেছিলো, কারণ মানে ওই 28 থেকে 4Bতে আসাটা ভীষণ ডিফিকাল্ট ছিল, অনেকটা আবার সেই হাঁটতে হয়েছে। যাই হোক, খুব রাগ হয়ে গেছিলো। আর সারা দিন ধরে এত জার্নি হচ্ছে সেই আগের দিন ধরে, তো একটু পিসড অফ থাকাটা তো স্বাভাবিক। कृपया कुछ समय के लिए बैठे रहें। हम सबसे पहले सभी बिजनेस क्लास यात्रियों और यात्रियों को जो छोटे बच्चों और बच्चों के साथ यात्रा कर रहे हैं, वार संख्या 4C के द्वारा बोर्डिंग के लिए आगे आए आमंत्रित करते हैं। আগের ব্লগে তোমাদের বলেছিলাম যে এয়ার ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল ফ্লাইটের এক্সপিরিয়েন্স কেমন হয় আমি নেক্সট ব্লগে জানাবো। তো তোমাদের এবার বলি সিট নিয়ে। এত আনকমফোর্টেবল সিট ছিল, এত হার্ড সিট ছিল, আর এত ছোট সিট ছিল, মানে ডাবল ট্রিপল এক্সেল মানুষ কিভাবে এখানে বসে জার্নি করবে, আমার তো ভেবেই মানে তাদের জন্য খুব একটা মানে খারাপ লাগা কাজ করছিল, মানে ভীষণই কষ্ট হচ্ছিল। সবাই মোটামুটি জ্যাকেট পরেছিল, তো আরো চাপাচাপি হচ্ছিল, এত খারাপ সিট ছিল। বাট আমাদের একটা ব্ল্যাঙ্কেট, একটা পিলো দিয়েছিল, এগুলো তো নর্মাল। দেখো এই যে স্ক্রিনটা, সেটাও ভাঙা ছিল, স্ক্রিনটা আমার তো কাজই করছিল না। খাবারগুলো এবার নিয়ে বলি, খাবারগুলো মোটামুটি টেস্টি ছিল, সসেজ আমার ভালো লাগে, কিন্তু আলু টিকিটার কোনো স্বাদ ছিল না। আর অমলেটটা বেশ গরম ছিল, আর ক্রোজোটাও ভালো ছিল, আর দইটা আমি খাইনি। প্রচন্ড ঘুমিয়েছি, এত টায়ার্ড ছিল। আর তারপরে উঠে জানতে পারি যে দুবাইতে প্রচন্ড ঝড় বৃষ্টি চলছে। আমরা 12 তারিখে ল্যান্ড করেছিলাম, তো তোমরা 12 তারিখের নিউজ দেখতেই পারবে, ভীষণ রকমের ঝড় বৃষ্টি হচ্ছিল। তো ক্যাপ্টেন আমাদের প্রায় 45 মিনিট ধরে আরবিয়ান ওশানের ওপরে চরকি পাক ঘুরিয়েছে। আমাদের ভাগ্য খুবই ভালো ছিল যে সেই সময় আমাদের ফ্লাইটটা মানে সেই লেভেলের নিচে চলে আসেনি, নাহলে আমাদের পুরো ঝড় বৃষ্টিটা ফেস করতে হতো। যেই ফ্লাইটগুলো ফেস করেছে তাদের খুবই টার্বুলেন্স হয়েছে, তাদের সবাই ভয় পেয়ে গেছিল। ঠাকুর মানে সহায় ছিল যে আমাদের সেটা এক্সপিরিয়েন্স করতে হয়নি। আমরা অনেকটাই এক্সপিরিয়েন্স করেছি, পুরো রাস্তাটাই খারাপ ছিল, কিন্তু এত ঘুমিয়েছি আমি, আমার বর কিছু টেরই পাইনি, বাকি লোকরা একটু ভয় ছিল। আমরা তো দুজন পুরো ঘুমিয়েছি, খুব টায়ার্ড ছিলাম, কারণ তার আগের দিন থেকে আমরা জার্নি করছি। তো যাই হোক, হোপফুলি ভালোভাবে ল্যান্ড করে গেছি। বৃষ্টি আমাদের জন্য খুবই লাকি, আমার আর বাবির জীবনে। তো সেই জন্য দুবাই ট্রিপটাও আমাদের টাচউড খুবই ভালো গেছে, তোমরা আগেও দেখতে পারবে। ল্যান্ডিং এর সময় বুঝতে পারলাম যে প্রচন্ড বৃষ্টি হয়েছে, আর বাইরে বেরিয়ে কি অবস্থা হয়েছিল সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, পৌঁছে গেছি দুবাই ফাইনালি। মানে আমাদের ড্রিম কাম ট্রু মোমেন্ট ছিল। মানে আমি তো মানে কি মানে সত্যি পৌঁছেছি কিনা আমি এটাই ভাবতে পারছিলাম না। হাত পা রীতিমতন কাঁপছিল আমার, যেটা হয় একটা মধ্যবিত্ত বাড়ির ছেলে মেয়ের যেটা হয়, তো সেটাই আমাদের সাথে হয়েছিল। আমি এডিট করতে করতেও রীতিমতন কাঁপছি। তো এখানে ব্যাগেজ ক্লেম করতে গেলেও মেট্রো করে যেতে হয়, আর তার জন্য কতটা লাইন দিতে হয়। এই মেট্রোর লাইনে আমরা প্রায় 20 থেকে 25 মিনিট দাঁড়িয়েছিলাম। আমাদের দুবাইয়ের টাইম অনুযায়ী ল্যান্ডিং ছিল 8:30, যেটা ইন্ডিয়াতে প্রায় 10টা। তো প্রায় 10টা না, 10টাই, 8:30 ওখানে, এখানে 10টাই। তো যাই হোক, আমাদের অনেকটা লেট হয়েছিল, যেটা ভালোই ছিল, কারণ আমাদের হোটেলে আমাদের চেক ইনের টাইম ছিল 3টে। তো আমরা চাচ্ছিলাম যে একটু লেট হোক, অসুবিধা নেই। তো ব্যাগেজ ক্লেমে গিয়ে দেখছি আমাদের ব্যাগকেও মানে পাশাপাশি উঠিয়ে দাঁড় করিয়ে রেখেছে হয়তো ওনাদের স্টাফরাই, তো আমাদের দাঁড়াতে হয়নি। অ্যান্ড দেন আমরা
মেট্রো করে এখন যাব হোটেলের দিকে। আমরা ইচ্ছে করে ট্যাক্সি করিনি, কারণ আমাদের মেট্রো কার্ড করতে হতো ঘোরার জন্য, আর আমাদের হাতে প্রচুর সময় ছিল। পরে যদি সেই সময় না হয় সেইভাবে আমরা মানে মেট্রো কার্ডটা আগে করিনি। সেখানে আমাদের অনেকক্ষণ সময় লেগেছে মেট্রো কার্ডের লাইনে দাঁড়িয়ে। দেন মানে নল কার্ড করতে, মেট্রো কার্ডটাকে দুবাইয়ের নল কার্ড বলে, যেখানে বাস, ট্রাম, মেট্রো এগুলো হচ্ছে সেই কার্ডের মধ্যে ইনক্লুড থাকে। তোমরা হচ্ছে 7 ডে পাসও নিতে পারবে বা টপ আপও করাতে পারবে। তো আমরা টপ আপ করেছিলাম, আর টপ আপে সত্যি কথা বলতে অনেক কম পড়ে। আমি এইটা নিয়ে লাস্টে একটা ভিডিও করে দেবো, যখন আমার ব্লগ শেষ হয়ে যাবে ডিটেলস আমি তোমাদের ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই। জাস্ট হোল্ড অন ফর ফিউ ডেজ। অ্যান্ড শুধু এখানে বলে দিচ্ছি, তোমরা 7 ডেজের পাসটা তো নিও না। কেন নিও না সেটা আমি সব তোমাদের পরে বলবো। দেখো বুর্জ খলিফার দর্শন হয়ে গেল, দুবাই ফ্রেমের দর্শনও হয়ে গেল। এই ভিউটা দেখার জন্য, যেহেতু মেট্রোটা উপর দিয়ে যায়, এই ভিউটার জন্যই আরেকটা কারণ ছিল আমাদের মেট্রো করে যাওয়ার। অ্যান্ড দেন মিউজিয়াম অফ দ্য ফিউচার কতটা মেট্রো থেকে কাছে লাগছে জাস্ট দেখো। সত্যি অনেকটাই কাছে ছিল, খুব ভালো লাগছিল। মেট্রো থেকে নেমে আমরা ভয় পেয়ে গেছিলাম, এত ঠান্ডা কি করে দুবাইতে। আমরা ওয়েদার রিপোর্ট দেখে এসেছিলাম, প্রচন্ড হাওয়া, প্রচন্ড জল জমে গেছিল। তো এই করতে করতে আমরা হোটেলের ঢোকার সময় কোনো ভ্লগই করতে পারিনি। তো তোমাদের আমি ছবি শেয়ার করে দেবো। আমরা ছিলাম জেভোরাতে বা জিভোরাতে। দুবাইয়ের লোক অন্যভাবে এটাকে প্রোনাউন্স করে, আমরা অন্যভাবে করি, তো দুটোই তোমাদের শেয়ার করে দিলাম। তো এই জেভোরা হচ্ছে টলেস্ট হোটেল ইন দ্য ওয়ার্ল্ড। তো এটার আমাদের এক্সপিরিয়েন্স নেওয়ার ইচ্ছে ছিল, সেই জন্য আমরা এই হোটেল বুক করেছিলাম। রুম টুর নেক্সট ব্লগে আসছে, দেখতে থাকো আমার এই দুবাই সিরিজ। কেমন লাগছে জানিও। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো। সি ইউ দেয়ার, বাই।